হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আগের দিন আমরা মোল সম্পর্কে কিছু কনসেপ্ট তৈরি করছিলাম, তাই না? তাহলে আমরা দেখেছিলাম, এখানে এক নজরে দেখে নেওয়া যাক যে আগের দিন আমরা কি কি শিখেছি। দেখো, আমরা শিখেছি মোল সমান কি কি হতে পারে না। মোলকে আমরা মাস আকারে লিখতে পারি, মানে ভরের আকারে লিখতে পারি। মোলকে আমরা সংখ্যার আকারে লিখতে পারি, আর মোলকে আমরা আয়তনের আকারে লিখতে পারি। মোল হচ্ছে একটা ইউনিট। এক মোল সমান কোনো একটা অণুর মলিকুলার ওয়েট। যদি আমি পরমাণু নিয়ে কথা বলি তাহলে তার অ্যাটমিক ওয়েট, যদি অণু নিয়ে কথা বলি তাহলে মলিকুলার ওয়েট, আর যদি পরমাণু নিয়ে কথা বলি তাহলে হচ্ছে তার অ্যাটমিক ওয়েট। আবার ওই এক মোলের মধ্যে কতগুলো অণু বা পরমাণু থাকবে না, অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটার সাথেও আমরা পরিচিত হয়ে গেছি। অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এনএস, ক্যাপিটাল এন, তার সাবস্ক্রিপ্টে এ, ঠিক আছে, এনএ এই হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, অর্থাৎ এটা সংখ্যার আকারে আমরা লিখলাম। আচ্ছা, এক মোল সমান, এক মোল যদি কোনো গ্যাস নিয়ে কথা বলি বা গ্যাসিয়াস কোনো স্টেট নিয়ে কথা বলি। গ্যাসিয়াস স্টেট মানে কি, মানে মনে করো জল তো তরল, তাহলে জল সম্পর্কে যদি কথা বলি তাহলে তরলটা নয়, তার বাষ্পের কথা বলতে হবে, মানে তার গ্যাসীয় অবস্থাটার কথা বলতে হবে। যদিও বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য আছে, ওটা আমরা পরে পড়বো। তবুও এখন বলে রাখি যে গ্যাস বা গ্যাসীয় অবস্থায় এসটিপিতে এক মোল কোনো পদার্থের আয়তন কত হবে না 22.4 লিটার। এটা সম্পর্কে আমরা একদিন অনেক ভালোভাবে পড়েছি। আর কি পড়েছি, আর একটা নতুন ইউনিট সম্পর্কে শিখেছিলাম, 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। আর এটাকে আমরা লিখতে পারি 1U বা ইউনিফাইড মাস। এটার ভ্যালু কত হচ্ছে, কত গ্রাম হচ্ছে না 1.66 × 10⁻24 গ্রাম। আমরা আগের দিন এতটা পর্যন্ত পড়েছিলাম। 1 AMU আসছে কিভাবে না 1 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা আমরা আসছে। এটা আমরা আগের দিন দেখেছিলাম। তাহলে চলো, এটার রেসপেক্টে আমরা এই সম্বন্ধে আমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট করে কথা বলবো। কি কথা বলবো, মানে মনে করো তোমাকে যদি বলি, আমি আগের দিন একটা উদাহরণ দিয়ে যদিও দেখিয়েছিলাম, তবু আজকে ধরো আমি বললাম যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত। একটি হাইড্রোজেন পরমাণু মানে যে একটা পরমাণু আছে, টিনি পার্টিকেলটা আছে, তার ভর কত। আমরা ক্যালকুলেশন করতে শিখেছি। হাইড্রোজেন যদি বলে দেওয়া থাকে যে হাইড্রোজেন 1-এর কথা হচ্ছে, আমরা আইসোটোপ জানি, আইসোটোপ নিয়ে আজকে আবার আমি আলোচনা করব। তো যাই হোক, যদি বলে দেওয়া থাকে যে H1 এই পরমাণুর ভর কত, কটা পরমাণু না একটি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব না, আমরা জানি যে 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে তাহলে 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন, তাই না। 1 মোল হাইড্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু 1 গ্রাম অ্যাটম, তাই না। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন, এইচ লিখেছি মানে পরমাণুকে বোঝাচ্ছে। ওকে, তাহলে 1 গ্রাম পরমাণু মানে তো 1 মোল, তাহলে 1 গ্রাম অ্যাটম, এটার মাসটা কত না এখানে 1ই হবে, 1 গ্রাম, তাই না। এর মাস নাম্বার কত দেওয়া আছে 1। তাহলে 1 মোলের ওজন যদি 1 গ্রাম হয়, 1 মোলের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকে, এখানে পরমাণু নিয়ে কথা বলছি, কত সংখ্যক পরমাণু থাকে না অ্যাভোগাড্রো নাম্বার 6.022 × 10⁻23 টি হাইড্রোজেন পরমাণুর অ্যাটম, তাই না। পরমাণুর ভর কত, ভর হচ্ছে গিয়ে 1 গ্রাম, তাই না। 1 মোলের ভর হচ্ছে 1 গ্রাম, 1 মোল মানেই এই সংখ্যাটার ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে একটির কত, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত না 1 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে 1.66 × 10⁻24 গ্রাম। বোঝা গেছে। আবার মনে করো আমি বলছি যে সাপোজ কার্বন 12, এর একটি, এটা আগের দিন এই উদাহরণটাই আমি আগের দিন করেছিলাম, এটা আজকাল করাচ্ছি না, অন্য একটা করাই। মনে করো সোডিয়াম Na, ঠিক আছে। সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23। তাহলে এখানে কি লিখবো, একই রকম 1 মোল সোডিয়াম পরমাণুর ভর কত, পরমাণুর, এটা অন্য একটা অঙ্ক, হ্যাঁ, পরমাণুর ভর হচ্ছে 23 গ্রাম। তাহলে 1 মোল মানে সেখানে সংখ্যায় কটা আছে 6.022 × 10⁻23 টি
সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে গিয়ে 23 গ্রাম, তাই না? তাহলে একটির ভর কত, একটি সোডিয়াম পরমাণুর ভর কত না 23 ডিভাইডেড বাই এই যে 6.022 022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা ভালো করে নোটিস করো, ওপরে কি আছে 23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এই যে ক্যালকুলেশনটা হবে এটাকেও আমরা গ্রামে লিখবো। আবার ধরো আমি আরেকটা উদাহরণ দিই, যেমন তোমাকে বলা আছে সাপোজ ক্লোরিন 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 35.5, ঠিক আছে? এর একটি পরমাণুর ভর কত, একটি ক্লোরিন পরমাণুর ভর কত? একই রকম, একই কোয়েশ্চেন, একটি ক্লোরিন 35.5 এর ভর কত, ঠিক আছে? তাহলে আমরা কি করব, একই রকম যে আর লিখছি না, সরাসরি লিখি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি ক্লোরিন 35.5 এর ভর। এখানেও মেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই, সোডিয়াম 23 এর ভর এরকম করে লিখতেই পারো, অসুবিধা নেই। এর ভর হচ্ছে গিয়ে কত না 23 গ্রাম। এত এর ভর মানে হচ্ছে ক্লোরিন পরমাণুর ভর, ঠিক আছে? এখানে পরমাণু নিয়ে কথা হচ্ছে, পরমাণুই তো, যদি অণু বলতো তাহলে Cl2 বলা থাকতো। তাহলে একটির ভর কত না, একটির ভর হচ্ছে 23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানেও দেখো, সরি 23 নয়, আমি তো ভুল লিখলাম, এটা হচ্ছে গিয়ে 35.5 গ্রাম। এটাও হচ্ছে গিয়ে তাই 35.5 গ্রাম, তাই না? তাহলে দেখো এই যে 35.5 গ্রাম ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, 23 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, যে পরমাণুটা নিয়ে কথা হবে তার মাস নাম্বার ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এইভাবেই তো আমরা একটা পরমাণুর ভর নির্ণয় করি। তাহলে আমরা যদি 1 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার এইটার আগের থেকেই ক্যালকুলেশন করে নাম্বারটা বের করে রাখি, তাহলে কি খুব অসুবিধা হবে আমাদের? বরং সুবিধা হবে। কত হবে? 1 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু কত না 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আর এই সংখ্যাটাকে আমরা একটা ইউনিট আকারে লিখে দিয়েছি। এটাকে কত ইউনিট বলি না 1 ইউনিফাইড মাস, আর এটাকে বলি 1 AMU। বোঝাতে পারলাম? তাহলে আমরা আমাদের যদি কোনো একটি পরমাণুর বা একটি অণুর কথা বললেও সেম একই রকম ভর জানতে চাই, কোনো একটি পরমাণু বা একটি অণুর ভর জানতে চাই, তাহলে তার আণবিক ওজন বা পারমাণবিক ওজন ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার করলেই হবে। আমরা এইভাবে ঐকিক নিয়মের সাহায্য বের করতে পারি, কিংবা তার আণবিক ওজন বা পারমাণবিক ওজন ইন্টু 1 AMU, অর্থাৎ এই নাম্বারটা গুণ করলেই পেয়ে যাব, সরাসরি পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? যেমন আমি এই ক্যালকুলেশনটা না করে আমি তো সরাসরি বলতেই পারতাম একটি ক্লোরিন পরমাণুর ভর হলো, পরমাণুর ভর সমান 35.5 ইন্টু 1 ইউনিফাইড মাস ইজ ইকুয়াল টু 35.5 অ্যাটমিক মাস ইউনিট অর ইউ, অ্যাটমিক মাস ইউনিট অর ইউ, তাই না? মানেই হচ্ছে 35.5 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে AMU বা ইউ এর মানটা কত? 35.5 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি ধরো বলে যে একটি অক্সিজেন অণু, একটি অক্সিজেন অণু এর ভর কত, ভর কত? তাহলে অক্সিজেনের এখানে আণবিক ওজন হবে, আণবিক ওজন কত হবে না দুটো পরমাণু আছে আর এক একটা অক্সিজেনের জন্য 16 মানে 32 গ্রাম। এটাই হচ্ছে তার মলিকিউলার ওয়েট অফ অক্সিজেন, তাই না? O2, তাই তো? তাহলে 32 গ্রাম। তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর আমরা কি করে নির্ণয় করব? একটি অক্সিজেন অণুর ভর, এখানে অণু, তাই তো? অণুর ভর কত হবে না 32 ইন্টু 1 AMU, তাই না? AMU মানে কি 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটার ভ্যালু কত 32 ইন্টু 1 AMU এর ভ্যালু কত 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। তোমরা সরাসরি ওই ঐকিক নিয়ম করেও করতে পারো, মানে এইভাবে ঐকিক নিয়ম করেও করতে পারো।
আবার 1 ডিভাইডেড বাই এই যে অ্যাভোগাড্রো নাম্বার, এই ভ্যালুটা আমরা মনে তো রাখতেই হবে, কিছু করার নেই। এটা দিয়ে সরাসরি গুণ করেও আমরা করতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো বলছি নিচের পরিমাণগুলিকে মোল বা গ্রাম অণুতে প্রকাশ করো। আমরা আগের দিন দেখেছি যে যদি অণু নিয়ে কথা বলে তাহলে গ্রাম অণু, গ্রাম অণু মানেই হচ্ছে 1 মোল, আর যদি পরমাণু নিয়ে কথা বলে তাহলে হচ্ছে গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু মানেই হচ্ছে 1 মোল। তাহলে এখানে কতগুলো অণুর কথাই আমি বলেছি, এবং সেখানে প্রশ্ন করা হয়েছে যে 50 গ্রাম HNO3, HNO3 কে তো চেনা যাচ্ছে নাকি, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা 50 গ্রাম HNO3 সমান কত মোল? এখানে বলা হয়েছে 1.8 গ্রাম জল সমান কত মোল, আবার 0.5 গ্রাম Na2CO3 সমান কত মোল। এটা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবে, তবু আমি একবার দেখিয়ে দিই। তাহলে প্রথমে আমরা কি করব না, যে পদার্থটা বা যে অণুটা নিয়ে কথা বলা হয়েছে তার মলিকুলার ওয়েটটা আমরা ডিটারমাইন করব, ঠিক আছে? তাহলে মলিকুলার ওয়েট অফ, এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে না, HNO3। আমরা আগের দিন শিখেছি কিভাবে নির্ণয় করতে হয়। হাইড্রোজেন কটা আছে? একটা, একটার জন্য তার পারমাণবিক ওজন কত? 1 প্লাস, তারপরে নেক্সট পরমাণুটা কি আছে? নাইট্রোজেন কটা আছে? একটা, তাহলে 1 ইন্টু নাইট্রোজেনের জন্য কত হবে বলো? 14 প্লাস, তাহলে তারপরে নেক্সট আছে কি? অক্সিজেন। তাহলে অক্সিজেন কটা আছে? তিনটে অক্সিজেনের জন্য হচ্ছে 16 করে, তাই না? তাহলে ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে কি 63, অর্থাৎ মলিকুলার ওয়েট অফ HNO3 সমান কত হচ্ছে? 63। তার মানে আমি বলতে পারি যে 63 গ্রাম HNO3 is equal to 1 mole of HNO3, তাই না? 1 মোল সমান তার মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েট সমানই হচ্ছে 1 মোল। অতএব ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করো। 1 গ্রাম HNO3 is equal to হচ্ছে 1 মোল ডিভাইডেড বাই 63 গ্রাম। আমি বলেছিলাম ইউনিটগুলো রাখতে, তাই না? ক্যালকুলেশনের শেষে অটোমেটিক আমাদের রিকোয়ার্ড ইউনিটটা চলে আসবে। অতএব আমাদের প্রশ্নে কি বলেছে? 50 গ্রাম HNO3 সমান কি হচ্ছে না 1 মোল ডিভাইডেড বাই 63 ইন্টু 50, 63 গ্রাম 50 গ্রাম, গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, ওপরে কি থাকলো তাহলে? 50 মোল ডিভাইডেড বাই 63। ক্যালকুলেশন করে দেখো নিচে কি আসছে, এটা ভ্যালু আসবে 0.7936 মোল, এটা আসবে। ওকে, তার মানে আমরা বলতে পারি 50 গ্রাম HNO3 সমান হচ্ছে 0.7936 মোল। ক্লিয়ার? নেক্সটটা দেখা যাক, 1.8 গ্রাম জল সমান কত মোল জল? একই রকম ভাবে তাহলে জলের মলিকুলার ওয়েটটা বের করো। মলিকুলার ওয়েট অফ ওয়াটার, মলিকুলার ওয়েট অফ ওয়াটার সমান কি হচ্ছে? হাইড্রোজেন, তাহলে 2 ইন্টু 1 নাকি, প্লাস অক্সিজেন, অক্সিজেন একটাই আছে, 1 ইন্টু 16 সমান হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম সমান হচ্ছে গিয়ে 1 মোল। 1 গ্রাম সমান কত মোল? 1 ডিভাইডেড বাই 80। আর 1.8 গ্রাম সমান কত মোল? এখানেই করে দিচ্ছি, এটা ইন্টু হচ্ছে 1.8, তার মানে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 10 সমান 0.1 মোল। ওকে, তোমরা একটা জিনিস নোটিস করেছো কি, আমরা যখন মোল নাম্বার বার করতে, আচ্ছা এটাকে আমরা বলছি মোল নাম্বার। মোল নাম্বার, মোল তো একটা নাম্বার, সংখ্যা, 1 মোল 2 মোল 3 মোল, তাই না? তাহলে আমরা বলছি যে কোনো একটা যে কোনো একটা রাফ আমি ওয়েট তোমাকে সাপ্লাই করে দিলাম, এখানে 50 গ্রাম, এখানে 1.8 গ্রাম, এখানে 0.5 গ্রাম, আমি কোনো একটা পদার্থের যে কোনো একটা ওয়েট আমি সাপ্লাই করে দিলাম, বললাম অত গ্রাম সমান কত মোল আমাকে বলো। তাহলে দেখো আমরা যখন ক্যালকুলেশনটা করছি তখন কি হয়ে যাচ্ছে, যে ওয়েটটা আমাকে বলেছে সেটা আমার থাকলো ওপরে, ডিভাইডেড বাই নিচে কি আছে? তার মলিকুলার ওয়েট। এখানেও তাই, দেখো যে ওয়েটটা আমাকে সাপ্লাই করেছে সেইটা আছে উপরে, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। তার মানে আমি বলতে পারি যে ওয়েটটা আমাকে সাপ্লাই করা থাকবে সেইটা ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েটটা যদি আমি এখানে পুট করে দিই এবং ক্যালকুলেশনটা করে নিই, তাহলেই আমি মোল নাম্বার পেয়ে যাব, তাই না? মোল নাম্বারকে আমরা n দিয়ে ডিনোট করি, n সমান হচ্ছে মোল নাম্বার। ওকে, ক্লিয়ার? তাহলে আর আমাদের কোনো অসুবিধা নেই, আর আমাকে এত বড় বড় করে
ওই ইউনিটারি মেথডও অ্যাপ্লাই করতে হবে না। তাহলে আমাদের কি হবে না 0.5 গ্রাম ইজ ইকুয়াল টু, যদি 0.5 গ্রাম Na2CO3 সমান কত মোল আমি যদি জানতে চাই, তাহলে আগে চটপট Na2CO3 এর মলিকুলার ওয়েটটা ডিটারমাইন করে নাও। চলো করি আমরা চটপট। তাহলে মলিকুলার ওয়েট অফ Na2CO3 ইজ ইকুয়াল টু কি হবে, সোডিয়াম কটা আছে, দুটো, 2 ইন্টু 23 প্লাস কার্বন একটা 1 ইন্টু 12, এগুলো তো আশা করি সবার মুখস্থ হয়ে গেছে এতদিনে, প্লাস 3 ইন্টু অক্সিজেন আছে তিনটে, 3 ইন্টু 16 সমান কত হচ্ছে 106 এত। তাহলে মলিকুলার ওয়েট অফ Na2CO3 কত হলো 106 এত। তাহলে আমরা কি করব না, আমাদের প্রশ্নে আছে 0.5 গ্রাম Na2CO3 ইজ ইকুয়াল টু কত মোল, তাই তো, এটাই তো জানতে চেয়েছে। তাহলে কি করব না, যে মলিকুলার যে ওয়েটটা দেওয়া আছে, যে ওয়েটটা জানতে চেয়েছে সেটা লিখবো উপরে, অর্থাৎ 0.5 ডিভাইডেড বাই কত করব, যে মলিকুলার ওয়েট কত বেরোলো না 106, এটা এত মোল। ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে এত মোল। তার মানে মোল নাম্বার, এটা হচ্ছে মোল নাম্বার, এত মোল মানে মোল নাম্বার। মোল নাম্বার ইজ ইকুয়াল টু আমরা লিখে রাখতে পারি, এখানে এরকম যেমন সাইডে আমরা লিখছিলাম সেরকম আমরা লিখে রাখতে পারি, মোল নাম্বার ইজ ইকুয়াল টু মোল নাম্বার, যেটাকে আমরা n দিয়ে স্মল n দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা ডিভাইড ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই M। W মানে কি, weight of that particular reagent or atom or molecule, মানে ওই অ্যাটম তো আর পাওয়া যায় না, মলিকিউল হিসেবে পাওয়া যায়, অণু হিসেবে পাওয়া যায়, ওই অণুটা কত গ্রাম নেওয়া হয়েছে সেই গ্রামটা ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট, এমও লিখতে পারি বা MW লিখতে পারি, মলিকুলার ওয়েট। ওকে, তাহলে W ডিভাইডেড বাই MW, এটা মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে, সবার মনে থাকে, আমাদেরও মনে থাকবে। তাহলে দেখো, এবার বলেছি নিচের পরিমাণগুলিকে গ্রামে প্রকাশ করো। একটু আগে ছিল তাহলে গ্রাম থেকে মোলে, এবার আসছি মোল থেকে গ্রামে। ঠিক আছে, ঠিক তার উল্টো, মানে আমরা ঐকিক নিয়ম, আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের সূত্র আমরা জানি বা না জানি, আমরা ঐকিক নিয়ম পুট করেই বের করে দিতে পারবো। দেখো এখানে কি বলেছি, 0.0005 মোল অফ নাইট্রোজেন, এখানে N2 বলা আছে, মানে নাইট্রোজেনের কার সম্পর্কে কথা বলা হচ্ছে, অণু না পরমাণু, অণু, তাই না? তাহলে N2 হচ্ছে অণু, তাহলে নাইট্রোজেনের আণবিক ওজন বার করব, মানে মলিকুলার ওয়েট বার করব, তাই না? নাইট্রোজেন এর আণবিক ওজন কত হবে, দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি করছে, তার মানে 2 ইন্টু 14 ইজ ইকুয়াল টু 28, তাই না? আণবিক ওজন হচ্ছে 28, তার মানে আমি বলতে পারি 1 মোল নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 28 গ্রাম অফ নাইট্রোজেন অণু, তাই তো? তাহলে কত মোল দেওয়া আছে, 0.0005 মোল নাইট্রোজেন সমান কত গ্রাম, বের করো, 28 ইন্টু 0.0005 এত গ্রাম। ক্যালকুলেশন করে লেখো কত গ্রাম হচ্ছে। ওকে, পরেরটা নেক্সটটা, নাইট্রোজেন অ্যাটম বলেছে, এখানে আবার শুধু N বলেছে, নাইট্রোজেন অ্যাটম একই রকম ভাবে তোমরা করতে পারবে। তাহলে নাইট্রোজেনের এখানে তো আণবিক ওজন ইউজ হয়েছে, এখানে কি হবে, পারমাণবিক ওজন। নাইট্রোজেন এর পারমাণবিক ওজন কত না 14, অতএব 1 মোল সমান কত গ্রাম, 14 গ্রাম। 1 মোল নাইট্রোজেন পরমাণু উল্লেখ করে দিতে হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 14 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটম, তাই তো? অতএব কত মোল বলা আছে, 0.002 মোল অফ নাইট্রোজেন অ্যাটম ইজ ইকুয়াল টু কত হবে, 14 ইন্টু 0.002 এত গ্রাম। নেক্সটটা করতে হবে। আচ্ছা, নেক্সটটা দেখো, ভলিউমে দেওয়া আছে, আমি বলেছিলাম ভলিউম মেনশন করতে গেলে অবশ্যই একটা কন্ডিশন থাকবে, অর্থাৎ তাপমাত্রা এবং চাপ মেনশন করে দিতে হবে। এসটিপি উল্লেখ করা আছে, আর আমরা জানি যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত হবে না 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা 4 লিটার, 22.4 লিটার।
আবার 1 লিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 সিসি, তাই তো? সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। একক লেখার সময়, এককের ক্লাস করার সময় আমরা পড়েছি যে আমরা সিসি লিখতে পারি না, সেন্টিমিটার কিউব লিখতে পারি, তাই তো? তাহলে সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 22.4 লিটার ইজ ইকুয়াল টু কত সিসি? ক্যালকুলেশন করো। এত সিসি, দেখো তো উত্তরটা মিলছে কিনা আমার সাথে। 22400, এত সেন্টিমিটার কিউব, এত সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে আমি জানি 1 মোল কোন গ্যাসীয় পদার্থের আয়তন এসটিপিতে হচ্ছে 22400 সেন্টিমিটার কিউব, তাই না? এটা সমানই তো এটা। তাহলে এবার ঐকিক নিয়ম করো। 22400 এত সিসি, সে কার্বন ডাইঅক্সাইড হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, যেই হোক না কেন, এত 22400 সিসি, আবার সিসি লিখছি আমি, 22400 সেন্টিমিটার কিউব, তাই না? 22400 সেন্টিমিটার কিউব যে কোনো গ্যাসের আয়তন, এখানে কার্বন ডাইঅক্সাইড বলেছে, কার্বন ডাইঅক্সাইড লিখলাম, কার্বন ডাইঅক্সাইড এর মোল সংখ্যা সমান কত? মোল সংখ্যা সমান 1, তাই না? 1 মোল, এই আয়তনটা সমানই হচ্ছে 1 মোল। অতএব 1 সেন্টিমিটার কিউবের মোল সংখ্যা কত হবে? 1 ডিভাইডেড বাই এত, 22400 এত সেন্টিমিটার কিউব। অতএব কত দেওয়া আছে? 5000 সেন্টিমিটার কিউব। এই দেখো এখানে আমি আবার সিসি লিখেছি, সিসি না লিখে আমি কি লিখবো? সেন্টিমিটার কিউব, ঠিক আছে? এত এর মোল সংখ্যা সমান কত হবে? ক্যালকুলেশন করো। 5000 ডিভাইডেড বাই 22400, উপরেও আছে সেন্টিমিটার কিউব, নিচেও আছে সেন্টিমিটার কিউব, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে কি এটা একটা মোল সংখ্যা? ক্যালকুলেশন করে দেখবে কত বেরোচ্ছে, যেটা বেরোবে সেটাই উত্তর। আচ্ছা এবার দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছি, 9 গ্রাম বরফ, 9 গ্রাম জল এবং 18 গ্রাম জলীয় বাষ্পের মধ্যে অণুর সংখ্যা কত হবে? একটা কথা মনে রাখবে, বরফ, জল আর জলীয় বাষ্প এরা সবাইকার সংকেত হচ্ছে H2O। কেননা জলেরই কঠিন অবস্থাটা হচ্ছে বরফ, তরল অবস্থা হচ্ছে জল, আর যখন বাষ্পীভূত হয়ে যায় তখন তাকে আমরা জলীয় বাষ্প বলি, তাই না? তাহলে বরফ এর সংকেত হচ্ছে H2O, জলের সংকেত হচ্ছে H2O, আর বাষ্পের সংকেত কি বলবো? H2O। এখানে তাহলে জল কত গ্রাম দেওয়া আছে? না 9 গ্রাম। তার মানে 9 গ্রাম বরফ সমানই দেওয়া আছে 9 গ্রাম জল। তাহলে এই দুটোর মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, যতগুলোই থাকুক মোট কত সমান থাকবে। আবার তার দ্বিগুণ সংখ্যক জলীয় বাষ্প দিয়ে দিয়েছে, দ্বিগুণ গ্রাম জলীয় বাষ্প দিয়ে দিয়েছে। তার মানে এদের মধ্যে যতগুলো জলের অণু থাকবে এখানে তার দ্বিগুণ সংখ্যক জলের অণু থাকবে। বোঝা গেছে? তাহলে এবার ক্যালকুলেশনটা করো। জল H2O এর মলিকিউলার ওয়েটটা ডিটারমাইন করো। মলিকুলার ওয়েট অফ ওয়াটার কত হবে? আমরা অনেকবার বের করেছি, তাই তো? তাহলে 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা আর আমি বলছি না, এবার নিজেরা লেখো। অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.022 × 10⁻23। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, কোন কোন বইতে তোমরা দেখতে পাবে যে 6.022 এর জায়গায় লেখা আছে 6.023। থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা যখন পড়েছি তখন এটা 6.023 হিসাবেই পড়েছিলাম। আসলে পয়েন্টের পরে 022 আর পয়েন্টের পরে 023 এটা খুবই সামান্য পার্থক্য, তো এটা খুব একটা কিছু যায় আসবে না। ওকে, তাহলে 18 গ্রাম H2 এর অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তোমরা অ্যাভোগাড্রো সংখ্যাটাও লিখতে পারো, এন হিসাবেও লিখতে পারো। অতএব 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? না Na ডিভাইডেড বাই 18। আর 9 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত হবে? না Na × 9 ডিভাইডেড বাই 18, 9 × 18। মানে 18 গ্রাম জলীয় বাষ্পের মধ্যে অণুর সংখ্যা কত থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। আর 9 গ্রাম জল হোক বা বরফ হোক তার মধ্যে অণুর সংখ্যা কত হবে? না 6.022
ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো, 3.011, তার মানে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা থাকবে 9 গ্রাম জল, সেটা জলীয় বাষ্প হোক বা বরফ হোক, সরি জল হোক বা বরফ হোক বা জলীয় বাষ্প হোক, 9 গ্রাম হলেই হচ্ছে। আর 18 গ্রাম মানে কি তার ডাবল, তার ডাবল মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যক। ক্লিয়ার? তাহলে দেখো আরেকটি নতুন প্রশ্ন, খুব ইন্টারেস্টিং। বলছে 1 গ্রাম নাইট্রোজেন এবং 1 গ্রাম সিও মানে কার্বন মনোক্সাইড এর মধ্যে অণুর সংখ্যা প্রায় সমান। 1 গ্রাম নাইট্রোজেনে যতগুলো অণু আছে 1 গ্রাম কার্বন মনোক্সাইডের মধ্যেও ততগুলোই অণু আছে, এটা প্রমাণ করো। প্রায় সমান, এটা প্রমাণ করো। কিছুই নেই, তাহলে আমরা চলো কি করি, নাইট্রোজেন এর মলিকুলার ওয়েটটা নির্ণয় করি, তাই না? কত হবে, 2 ইন্টু এক একটা নাইট্রোজেনের জন্য কত, 14 সমান কত হচ্ছে 28, তাই না? আবার সিও কার্বন মনোক্সাইডের মলিকুলার ওয়েটটা কত হবে না, কার্বন আর অক্সিজেন দুটো মিলে কার্বন মনোক্সাইড তৈরি করেছে, তাহলে কার্বনের হচ্ছে গিয়ে 12 আর অক্সিজেনের হচ্ছে 16, সমান কত হচ্ছে 28। তার মানে নাইট্রোজেনের আণবিক ওজন আর কার্বন মনোক্সাইডের আণবিক ওজন দুটোই সমান। তাহলে এখানে 28 গ্রামের মধ্যে কতগুলো অণু থাকবে, নাইট্রোজেনের অণু কতগুলো থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক। এখানেও 28 গ্রামের মধ্যে তাই থাকবে, তাহলে এখানে 1 গ্রামের মধ্যে যতগুলি থাকবে এখানেও নিশ্চয়ই তাই থাকবে। ক্লিয়ার হয়েছে? করতে পারবে এটা? নিশ্চয়ই পারবে, কিছুই নেই। মানে এটা হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন এর মধ্যে অণুর সংখ্যা কটি, অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামের মধ্যে কতগুলি হচ্ছে না, অ্যাভোগাড্রো সংখ্যক ডিভাইডেড বাই 28। সিমিলারলি এটাও করো একই কথা, তাহলে 28 গ্রাম কার্বন মনোক্সাইড, 28 গ্রাম কার্বন মনোক্সাইডে অণুর সংখ্যা সমান কত, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। অতএব 1 গ্রাম কার্বন মনোক্সাইডের মধ্যে কত হবে না, অ্যাভোগাড্রো সংখ্যক 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 20। দুটো টার্ম তো সমান নাকি, এটা সমান এটা, তাহলে প্রমাণিত আমাদের। দেখো এখানে আইআইটি 1980-তে এই প্রশ্নটা এসছে। প্রশ্নটা কি, খুব সহজ একটা প্রশ্ন। 0.04 গ্রাম ভরের ওজনের, এখানে ওজন কথাটা কিন্তু ভর হিসাবে সংজ্ঞায়িত হচ্ছে, ঠিক আছে? এত গ্রাম ওজনের 1 ফোঁটা জলের অণুর সংখ্যা কত, মানে একটা ড্রপ জল, সেই ড্রপলেটটার ওজন কত না 0.04 গ্রাম, তাতে কতগুলি জলের অণু আছে। প্রথম প্রশ্ন, পারবে বের করতে? নিশ্চয়ই পারবে। ওই পরিমাণ জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে ওই একটা ড্রপলেট যার ভর হচ্ছে কিনা এত গ্রাম, এবং তাতে আমরা প্রথম প্রশ্নটাতেই বের করে ফেলবো অণুর সংখ্যা কত, সেখানে বলেছে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত। তারপরের প্রশ্নটাতে দেওয়া আছে জলের ঘনত্ব, আমরা সবাই জানি এবং এখানে সাপ্লাইও করা আছে। একটি জলের অণুর আয়তন কত, যদি জলের ঘনত্ব 1 গ্রাম পার ml হয়, তাহলে একটি জলের অণু মানে এক অণু জল, এক অণু H2O, ব্যাস এটার আয়তন কত। আর বলেছে 18 মিলিলিটার এই জলে কতগুলি ইলেকট্রন থাকবে। এই প্রশ্নটার উত্তরটা তোমরা নিজে নিজে করো, যদি কমপ্লিট নিজেরা করে ফেলতে পারো তারপরে বুঝবে মূল কনসেপ্ট তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো আমার সাথে মিলছে কিনা, প্রথমে তোমরা আগে করে নাও, তারপরে দেখো আমার সাথে মিলে যাচ্ছে কিনা। ওকে, চলো লেটস স্টার্ট। তাহলে প্রথমেই আমরা এখানে কি বলেছে না 0.04, এই ফার্স্টেরটা তো করে ফেলতে পারবেই তোমরা, আমি জানি। 0.04 গ্রাম ওজনের 1 ফোঁটা জলের অণুর সংখ্যা কত। 1 ফোঁটা জল মানে আমরা যখন ড্রপলেট হিসেবে ফেলি, সেই 1 ফোঁটা, এই 1 ফোঁটা জলের মধ্যে অণুর সংখ্যা কতগুলো আছে বার করো। তাহলে জলের মলিকুলার ওয়েটটা প্রথমেই আমি বার করব। জল এর আণবিক ওজন, অণু তো তাই আণবিক ওজন ইজ ইকুয়াল টু কত বলছি, জলের আমরা বের করেছি, এবার নিজেরা বার করো 18। তার মানে 18 গ্রাম
জলে আমরা জানি যার যত মলিকুলার ওয়েট হবে তার মধ্যে কতগুলি অণু থাকবে? লেখো 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে সমান 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। অতএব 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? না 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 80। অনেকবার করলাম। এবার বলছি 0.04 গ্রাম বের করে ফেলো। অতএব 0.04 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 18 ইন্টু কত? 0.04। ক্যালকুলেশনটা করো, করে দেখো এখানে কত আসছে। 1.338 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এই ভ্যালুটা আসছে কিনা চেক করে নাও। ওকে, তাহলে আমাদের সংখ্যাটা বেরিয়ে গেল, মানে প্রথম প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। এবার আসছে দ্বিতীয় প্রশ্ন। কি আছে? ওই পরিমাণ জলে, মানে এত সংখ্যক জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা তো আরো সহজ। জল H2O, একটা পরমাণুতে অক্সিজেন কতগুলো আছে? অক্সিজেন পরমাণু কতগুলো আছে? একটি। হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে? দুটি। প্রশ্নটা আমার অক্সিজেন পরমাণু নিয়ে হয়েছে, তাহলে ওই পরিমাণ জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কত পরিমাণ জলে? না এত সংখ্যক। তাহলে একটি জলের অণুতে একটি অক্সিজেনের পরমাণু আছে, তাহলে এত সংখ্যকে কতগুলি থাকবে? বের করো। একটি H2O অণুতে অক্সিজেন কতগুলি আছে? না একটি, মাত্র একটি আছে। একটা মাত্র H2O তে কটা অক্সিজেন আছে? একটাই। অতএব কতগুলোর মধ্যে জানতে চেয়েছে? 1.338 ইন্টু 10 টু দি পাওয়ার 21 এ কতগুলো থাকবে? আমাদের সবার একটাই নাক আছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক মানুষ যদি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের কটা নাক থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক এত সংখ্যক মানুষ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাদের কটা নাক থাকবে? এতগুলি, তাই না? 1.338 ইন্টু 10 টু দি পাওয়ার 21 টি, তাই তো? এবার আসছি 3 দাগে। কি বলেছে? জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার ml হলে একটি মাত্র জলের অণুর আয়তন কত? একটি জলের অণু, এখানে কিন্তু আর ড্রপলেটের কথা হচ্ছে না, এখানে মাত্র একটা পার্টিকেলের কথা হচ্ছে, একটাই জলের অণুর কথা হচ্ছে। চলো বের করি, এটাও কিছুই নেই। ঘনত্ব সমান কত দেওয়া আছে? আমরা জানি ঘনত্ব সমান কি জানি? ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কি লিখবো? অতএব আয়তন সমান ভর বাই ঘনত্ব। আর এখানে জলের ঘনত্ব কত দেওয়া আছে? 1 গ্রাম পার ml, তাই তো? তাহলে জলের ঘনত্ব বলেছে এত হলে একটি জলের অণুর আয়তন কত? তাহলে আগে 18 গ্রামের বার করে নিই, ঠিক আছে? তাহলে মলিকুলার ওয়েট অফ ওয়াটার সমান কত আমরা জানি? 18, তাই তো? তাহলে 18 গ্রামের আয়তনটা কত আগে সেটা বের করে নিই। তাহলে আয়তন সমান হচ্ছে, যদি 18 গ্রাম ভর হয়, 18 গ্রাম, ঘনত্ব সমান কত দেওয়া আছে? 1 গ্রাম পার ml। পার ml কতটার মানে কি? ml টু দি পাওয়ার -1। ওকে, তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 18 ml। তাহলে 18 গ্রাম জলের আয়তন কত হয়ে গেল? না 18 ml। 18 গ্রাম জলের আয়তন তোমরা লিখবে, জলের আয়তন হচ্ছে 18 ml। 18 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত? 18 গ্রামের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাই না? মলিকুলার ওয়েট যত, তার মধ্যে অণুর সংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 18 গ্রামের আয়তন যদি এত ml হয়, তাহলে এটা ভরের আকারে দেওয়া আছে, আমি সংখ্যায় লিখলে কেমন লিখবো? এটা। তাহলে এত এর আয়তন হচ্ছে, আয়তন কত? এটা মুছে দিই। এত এর আয়তন হচ্ছে কি আমার 18 মিলিলিটার, তাই না? অতএব একটি এত সংখ্যক জলের পরমাণুর আয়তন, আচ্ছা
অতএব 18 গ্রাম জলের আয়তন 18 মিলিলিটার। আবার 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা তো বুঝতেই পেরেছো, এত সংখ্যক জলের আয়তন কত? বলো, 18 মিলিলিটার। অতএব একটি জলের আয়তন কত হবে না 18 মিলিলিটার ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এত মিলিলিটার। ক্যালকুলেশন করে দেখো কত হচ্ছে, 2.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত মিলিলিটার। দেখো আসছে কিনা। এবার প্রশ্ন করেছে 18 ml জলে কয়টি ইলেকট্রন আছে? 18 ml জল মানে আমরা দেখলাম 18 গ্রাম জল, তাই না? 18 গ্রাম জল একটু আগে বার করলাম, 18 গ্রাম জল মানেই হচ্ছে 18 ml জল, তাই তো? তাহলে আগে দেখে নি একটি অণুর মধ্যে, একটি H2 এর মধ্যে কতগুলি ইলেকট্রন আছে। পারবে বের করতে? নিশ্চয়ই পারবে। এখানে দেখো জলের সংকেত হচ্ছে H2O, এখানে দুটো হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। আচ্ছা, আমাকে বলতে পারবে এক একটা হাইড্রোজেনের মধ্যে কতগুলো করে ইলেকট্রন আছে? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যাও 1। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যা কতগুলি? 8টি। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর মধ্যে একটি ইলেকট্রন আছে, তাহলে এখানে তো দুটো পরমাণু আছে, তাহলে মোট ইলেকট্রনের সংখ্যা কতগুলি? মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে, মোট ইলেকট্রন হচ্ছে 2টি। আর অক্সিজেন একটাই আছে, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত না 8টি। তাহলে একটা জলের মধ্যে, এক অণু জলের মধ্যে ইলেকট্রন সংখ্যা কতগুলি হচ্ছে? 8 আর 2 10, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10। অতএব এখানে জানতে চেয়েছে 18 গ্রামের মধ্যে, মানে 18 ml এর মধ্যে কতগুলি ইলেকট্রন আছে। তাহলে 18 গ্রামের মধ্যে জল আছে কতগুলি? 18 গ্রাম H2O তে অ্যাভোগাড্রো সংখ্যক জল আছে, তাই না? মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক জল আছে। তাহলে একটা জলের মধ্যে যদি 10টি ইলেকট্রন থাকে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক জলের মধ্যে কতগুলি ইলেকট্রন আছে? করে ফেলো, 10 গুণিত 6.022 into 10 to the power 23 is equal to 6.022 into 10 to the power 24t, তাই না? ওই যে আগের দিন বলেছিলাম কি, একটি হাতির যদি 4টে পা হয়, তাহলে এত সংখ্যক হাতি তার কতগুলো পা থাকবে? ইন্টু 4। আর এখানে আমি ইলেকট্রনের কথা 10 বলছি, তার মানে 6.022 into 10 to the power 23 into 10। ক্লিয়ার? কিছুই নেই। দেখো নেক্সট প্রশ্ন, অক্সিজেনের অণুতে অক্সিজেন পরমাণুর আয়তন, অক্সিজেনের অণু মানে হচ্ছে O2 এবং তার পরমাণু হচ্ছে O, অর্থাৎ এটা যদি একটা অক্সিজেনের অণু হয়, এটা হচ্ছে তার পরমাণু, মানে এই একটা পরমাণুর কথা হচ্ছে। বলেছে এই অক্সিজেনের অণুতে অক্সিজেন পরমাণুর আয়তন, মানে একটি মাত্র পরমাণুর আয়তন জলের একটি অণুর আয়তনের অর্ধেক যদি হয়, মানে জল H2O, তো H2O মানে অক্সিজেন, তাতে দুটো হাইড্রোজেন আছে। বলেছে এই যে এটা জলের যদি অণু হয়, তাহলে এর মোট যে আয়তন তার অর্ধেক হবে অক্সিজেনের একটি পরমাণুর আয়তন। দেখো বলেছে অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর আয়তন জলের অণুর আয়তনের অর্ধেক, মানে জলের অণুর যতটা আয়তন, জলের অণুর আয়তন যদি V হয়, তাহলে অক্সিজেনের একটি পরমাণুর আয়তন হচ্ছে V/2। জলের অণুর আয়তন যদি V হয়, তাহলে অক্সিজেনের একটি পরমাণুর আয়তন হচ্ছে V/2। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে?
তাহলে একটি অক্সিজেন পরমাণুর ব্যাস কত? তাহলে আমি জানতে চাইছি এই যে একটা অক্সিজেনের পরমাণু, এর ব্যাস কত? এটা কিন্তু টোটালটা হচ্ছে অণু, আমরা একটা পরমাণুর কথা বলছি, মানে শুধুমাত্র এই একটা মাত্র পরমাণুর কথা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলেছে অক্সিজেনের একটা পরমাণুর আয়তন হচ্ছে জলের যে আয়তন তার অর্ধেক। তাহলে এর ব্যাস কত? এই প্রশ্নটা 1969-এর আইআইটিতে এসেছিল। এবার আমাকে হঠাৎ করে প্রশ্ন করবে, ম্যাম এত পুরনো দিনের আইআইটির প্রশ্ন কেন? তার কারণ হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা করো তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা করি। কিছু নেই, অনেকেই বুঝতে পেরে গেছো, অনেকে হয়তো করতে শুরুও করে দিয়েছো, তাই তো? তাহলে দেখা যায় অক্সিজেন অণুতে অক্সিজেন পরমাণুর আয়তন হচ্ছে, আচ্ছা ও এখানে একটা কথা সাপ্লাই করা আছে, না সাপ্লাই করা থাকলেও আমরা মোটামুটি জানি, সেটা হচ্ছে জলের ঘনত্ব। জলের ঘনত্ব একটু আগেই আমরা পড়লাম, আমরা জানিও, মনেও রাখতে হবে। জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি অর সেন্টিমিটার কিউব, মানেই হচ্ছে 1 গ্রাম পার এমএল। একটু আগে আমরা পড়লাম। তার মানে এই কথাটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম, বা উল্টো কথায় আমরা লিখছি 1 গ্রাম জলের আয়তন, নিচে তো আয়তন আছে নাকি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তার মানে নিচে 1 সেন্টিমিটার কিউব আছে, তার মানে 1 গ্রাম জলের ভর যদি হয় তাহলে তার আয়তন কত হবে না 1 সেন্টিমিটার কিউব। 1 গ্রাম জলের আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে জলের মলিকুলার ওয়েট কত? এটা তো আর কিছু বলার নেই, জলের মলিকুলার ওয়েট হচ্ছে গিয়ে 18। তাহলে 18 গ্রাম জলের আয়তন কত হবে না 18 সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে যেহেতু পরমাণুর সংখ্যার কথা আসছে, একটি মাত্র পরমাণুর ব্যাস জানতে চাইছি, তার মানে এখানে তো সংখ্যা নিয়ে আসতেই হবে। অতএব 18 গ্রাম জলের আয়তন যদি এটা হয়, তার মানে আমরা বলতে পারি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক জলের অণুর আয়তন, তাই তো? 18 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। জলের আয়তন কত হবে না 18 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? 18 গ্রাম জল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণুর আয়তন কত হচ্ছে 18 সেন্টিমিটার কিউব। তাহলে একটি মাত্র জলের অণুর আয়তন কত হবে না 18 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সেন্টিমিটার কিউব, তাই তো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, এরপরে আমরা কি বলেছি, ওপরটা মুছছি, হ্যাঁ, এরপরে আমরা বলেছি একটি জলের অণুর যা আয়তন হবে অক্সিজেন পরমাণুর আয়তন তার কি হবে, তার অর্ধেক হয়ে যাবে। অতএব প্রশ্নানুযায়ী অক্সিজেন পরমাণুর আয়তন কত? পরমাণুর আয়তন, এটা অবশ্যই শর্তানুযায়ী নাকি, প্রশ্নে বলা আছে প্রশ্নানুযায়ী অক্সিজেন পরমাণুর আয়তন কত না জলের একটি অণুর যা আয়তন তার অর্ধেক। অতএব আয়তন হচ্ছে 18 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এর অর্ধেক, এর অর্ধেক মানে হচ্ছে ইন্টু হাফ লিখতে পারি। তাহলে 9 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতটা অবধি করার অসুবিধা আছে? আশা করি নেই। আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে আমি অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণুর আয়তন বের করলাম, সেখান থেকে একটি জলের অণুর আয়তন বের করে ফেললাম। প্রশ্নেই দেওয়া আছে যে একটি জলের অণুর আয়তন যা অক্সিজেনের একটি পরমাণুর আয়তন হচ্ছে ওর অর্ধেক, তাহলে অর্ধেক মানে হাফ, হাফ দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল। এবার বলেছে অক্সিজেন পরমাণুর ব্যাস কত। আমরা ধরেই নিচ্ছি যে অক্সিজেন পরমাণু যেটা সেটা হচ্ছে গোলকাকার। ঠিক আছে, অক্সিজেন পরমাণুটা কেমন, গোলকাকার। তাহলে কোনো একটা গোলকের আয়তনের সূত্রটা কি, আয়তনের সূত্র কি হয় 4/3 পাই আর কিউব। আমরা জানি তো 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, তাই তো? আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। অতএব বের করো, আর হচ্ছে কিন্তু ব্যাসার্ধ, ব্যাস নয়। ঠিক আছে, তাহলে আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব।
তাহলে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু, এটা কার আয়তন আমি ধরছি না অক্সিজেন পরমাণুর, অক্সিজেন পরমাণুর আয়তন ধরছি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব সমান অক্সিজেন পরমাণুর আয়তন আমি কত বের করেছি 9/6.022 ইন্টু 10⁻23, তাই না? আমি তো ক্যালকুলেশন করে বের করলাম, দুটো সমান দেওয়া যায় না। ওকে, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু কত বের করতে পারবে? অবশ্যই পারবে, বের করে ফেলো। 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই, পাইয়ের ভ্যালু কত 22/7, 22 ইন্টু 7, 7টাকে উপরে গুণ করে দিলাম, ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এটা আর কিউব ইজ ইকুয়াল টু, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে না এই পুরো টার্মটা তার হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, তাই না? আমরা সূচকের ক্যালকুলেশন করতে শিখেছি। তাহলে এটার ভ্যালু ক্যালকুলেশন করে পুট করো, এখানে কত হচ্ছে, এটার ভ্যালু হবে 1.526 ইন্টু 10⁻⁻, 1.526 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? আর মানে ব্যাসার্ধ, তাহলে তার ভ্যালু হচ্ছে এটা। তাহলে ব্যাস মানে কত 2 ইন্টু আর, মানে এটা ইন্টু 2, অতএব ব্যাস ইজ ইকুয়াল টু 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু যেটা পেলাম 1.526 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। বের করে তাহলে কত 3.04 হয়ে যাবে নাকি, এত ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ক্লিয়ার? আশা করি তোমাদের সবাইকার এই ক্লাসটা খুব ভালো লেগেছে। স্টে টিউনড। আচ্ছা, পরের দিন তাহলে আমরা আইসোটোপিক ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? ওকে, স্টে টিউনড।